আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের গণিত প্রভা মানে গণিত বই থেকে একটি মডেল কোশ্চিন পেপার তৈরি করেছি। সেই কোশ্চিন পেপারটি প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলি তোমাদেরকে করে দেব। এইরূপ একটি প্রশ্ন তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাবে, যার পূর্ণমান হচ্ছে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি এখানে যেভাবে করেছি সেভাবে পদ্ধতি অনুযায়ী করেছি, কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তবে প্রশ্নগুলো ঢাঁচ একইভাবে থাকবে। যেমন ধরো এখানে আমি সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ দিয়েছি তোমাদের 10টি, কোনো স্কুল 4টি বা 5টি এমসিকিউ দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে, সত্য মিথ্যা দিতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আমার দেখো প্রথমে তো নম্বর বিভাজনটা আমি গত ক্লাসে দেখিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই স্কিপ না করে একটানা দেখতে থাকলে ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে দেখো 3-এর 4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় কোন উত্তরটি হবে। তাহলে দেখো 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার দেখো তাহলে 4 সাথে 28, 10 থেকে 8 গেলে 2, দশমিকের জন্য 0, 4 5-এ 20। তাহলে দেখো 0.75 এই উত্তরটি হবে। তাহলে এখানে অ্যান্সারটি কত হবে না বিতে কি আছে না 0.75 হয়ে গেল। এবার দেখো 0.01 গুণ 0.1, তাহলে দেখো 0.01 গুণ হচ্ছে 0.1, তাহলে 1 একে 1 দশমিক সোজা সাপটা একদম 1 নম্বরে। তাহলে 1টা 2টো 3টেই দশমিক আছে, তাহলে 1টা 2টো 3টে এই হয়ে গেল। তাহলে এই উত্তরটি কোথায় আছে? বিতে আছে। তাহলে বির দাগে উত্তরটা হচ্ছে 0.001। তারপরে দেখো কিলোগ্রাম থেকে কত ডেকাগ্রাম বলেছে, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে দেখো কিলোগ্রাম থেকে আমরা এই যে ডেকাগ্রামে আসবো, নিচের দিকে এলে 2টো 10, প্রতি ঘরে 1টা করে 10, তাহলে 100 দিয়ে গুণ করব। নিচের দিকে আসছি মানে 100 দিকে গুণ করব, এটা ডেকাগ্রাম। তাহলে 42 গুণ 100 সমান, তাহলে 42 কটা শূন্য হবে? 4টা শূন্য হবে। এই যে 4টা শূন্য সির দাগে আছে, তাহলে উত্তরটি হচ্ছে সির দাগে। তাহলে 420000 ডেকাগ্রাম। এবার দেখো 1 অংশ সমান কত? 1 অংশ সমান 20%, 25%, 50%, 100%। 1 অংশ সমান সম্পূর্ণ অংশ সমান কত? 100%। তাহলে এখানে ডির দাগের উত্তরটা হবে ডির দাগে 100%। তারপরে দেখো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হলো শুদ্ধ আবৃত মানে এটা দেখো এটা মিশ্র 1কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে দেখো, তাহলে প্রথমে দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে 6কে 6, 10 থেকে 6 গেলে 4 0। এবার দেখো তাহলে 6 6 36, তাহলে 10 থেকে 6 গেলে 4 0, এবার 6 6 36। তাহলে এটাও মিশ্র হচ্ছে। তাহলে এখানে শুদ্ধ আবৃত দশমিক কোনটা? এইটা। তাহলে এর দাগেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। তারপর দেখো 125 টাকা লাভের বিপরীত, তাহলে মাইনাস আছে, -125 টাকা লাভের বিপরীত, তাহলে -125 টাকা ক্ষতি, -125 টাকা ক্ষতি। তাহলে উত্তরটি আমাদের এ হবে। তাহলে -125 টাকা ক্ষতি বিপরীত বলেছে। এবার দেখো আমাদের কি বলেছে না, 2টি বিন্দু দিয়ে সরলরেখাংশ টানা যায় 1টি 2টি 3টি 4টি। তাহলে 2টি বিন্দু, এই 2টি বিন্দু ধরো এ আর বি, তাহলে একটি কেবলমাত্র একটি 2টি বিন্দু দিয়ে সরলরেখাংশ টানা যায় 1টি। তাহলে এর দাগের উত্তরটা হবে, এর দাগটা 1টি। এবার দেখো 160 টাকার 100%, 160 টাকার 100% মানে 160 টাকা হবে। তাহলে 160 টাকার 100% মানে 160 টাকা হবে। তাহলে উত্তর কত হবে? বিটটা হবে, উত্তর হবে বিটটা 160 টাকা। এবার দেখো +9 ++2
এর যোগফল হবে, তাহলে দেখো +9 +2, তাহলে এটাও প্লাস এটাও কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে যোগফলটা কত হবে? এই যে +11 হবে। দেখো 9 আর 2 যোগ করলে 11, তাহলে সির দাগের উত্তরটা হবে +11। এবার দেখো একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল, ডাস্টার, লুডোর ছক্কা, বই। বল একটি মাত্র বক্রতল দিয়ে গঠিত হচ্ছে বল, তাহলে এর দাগে উত্তরটা হবে বল। তারপরে দেখো ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা, তাহলে নিচে ত্রিভুজাকার ভূমি মানে একটি আর 3 ধারে 3টি, তাহলে মোট 4টি তল। কটি তল? মোট 4টি তল, তাহলে ডিটা হচ্ছে 4টি তল। তারপরে দেখো এখানে আছে কি না, ফুটবল, বাতাস, বর্ষাকাল, ক্ষেত্রফল, এগুলির মধ্যে কোনটি ঘনবস্তু? বাতাস নিশ্চয়ই ঘনবস্তু নয়, বর্ষাকাল একটি ঋতু, ক্ষেত্রফল একটি হচ্ছে গিয়া আয়তন বোঝায়। এবার দেখো তাহলে ফুটবলটি হচ্ছে ঘনবস্তু, তাহলে ফুটবল কোথায় আছে না বিতে আছে, তাহলে বিটা হচ্ছে উত্তর ফুটবল। আশা করি এই এমসিকিউ অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এবার দেখো 2-এর 1-এ আছে 5 এবং 4, পৌনঃপুনিক দুটোর উপরে আছে আবৃত, দশমিকটাকে সামান্য ভগ্নাংশে, তাহলে দুটোর উপরে পৌনঃপুনিক আছে মানে দেখো তাহলে 5 দশমিক সমান আমরা কি লিখতে পারি 554/99। এবার যদি এদেরকে 9 দিয়ে কাটি, দেখো 9 × 6 = 54, 9-কে 9 এসে তাহলে 6-এর 11, এই সামান্য ভগ্নাংশে আমরা পরিণত করে দিলাম। তারপরে দেখো 24, 36, 54 গসাগু নির্ণয় করে একবারে করে দেবে, তাহলে 24, 36 এবং 54 গসাগু 2 দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে সবসময় দেবে, তাহলে 2-একে 2 দিয়ে, 2-একে 2 আসতে, 2-2-এ 2 7, আবার যদি 3-এ দিই দেখো তাহলে 3 4-এ 12, 3 6 18, 3 লং 27, তাহলে দেখো আর যাবে না, তাহলে গসাগু কত হবে? অতএব নির্ণয় গসাগু সমান কত? এই দুটো হবে, নিচেরগুলো নেবে না গসাগুর ক্ষেত্রে। 2 × 3 সমান কত? 6, গসাগু হলো 6। এবার দেখো এর থেকে বড় থেকে ছোট সাজায়, তাহলে এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, তাহলে এইটা প্রথমে 2.3 গুণ 2.4 গুণ করে এসো, তাহলে 4 × 3 = 12, 2 হাতে 1, 4 2 8 × 9, এবার 2 3 6, 2 2 4, তাহলে দেখো 2 9 6 15 5 আর 4 1 5, দশমিক আছে দুটোই দিলাম, তাহলে প্রথমে দেখো 2.3 গুণ 2.4 সমান 5.52, তারপরের সংখ্যাটি আছে 2.3, তারপরের সংখ্যাটি আছে 2.4। এবার বড় থেকে ছোট সাজাই, তাহলে বড়কে 5, এটা 5, এবার দশমিকের আগে এরও 2 আছে, এরও 2 আছে, আবার দশমিকের পরে এর 3 আছে, এর 4 আছে, তার মানে এর ছোট, তারপরে মেজো এ, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে 2.3 গুণ 2.4 আর 2.4 আর 2.3, তাহলে বুঝতে পারলে। এবারে দেখো 3-এর দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2, -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা, তাহলে দেখো -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা +7, আর এটা -5 সরল করি বলেছে, তাহলে সমান -5 প্লাসে প্লাসে +7 মাইনাসে মাইনাসে +5, এই 5 যদি কেটে দিই মাইনাস আর প্লাস, তাহলে 7 রইল, যোগফল কত? 7 থাকলো। এবার তারপরে কি বলেছে দেখো 3.2 +7 -2 সংখ্যা রেখায় যোগ করি, তাহলে দেখো +7 এই একটি সংখ্যা রেখা অঙ্কন করেছি আমরা, ধরো এটা 0, এটা +1, এটা +2, এটা +3, এটা +4, এটা +5, এটা +6, এটা +7, এটা +8, আর দেব না, আর এদিকটা -1 -2 -3,
তাহলে প্রথমে দেখো আমাদের কি বলেছে +7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে +7, এই হয়ে গেল +7, এটা +7। এবার দেখো কি বলছে -2, তাহলে এদিক থেকে ধরবো -2 এদিকে, তাহলে 1 2, তাহলে -2, এটা -2, তাহলে ক ঘর থাকলো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর থাকলো, তাহলে যোগফলটা আমাদের কত হলো না, দেখো যোগফলটা আমাদের হয়ে গেল তাহলে এই দিকে তাহলে +5। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো 3.3-তে আছে +20 -9 -6, যোগ করি, তাহলে আমরা যোগ +20 প্লাস -9 প্লাস -6, তাহলে সমান +20 প্লাস মাইনাসে -9 প্লাস মাইনাসে -6, তাহলে দেখো 20 থেকে 9 গেলে 11 -6, আবার 11 থেকে 6 গেলে 5, তাহলে +5, তাহলে যোগফলটা কত হলো, অতএব নির্ণেয় যোগফল +5। তারপরে দেখো আবার সংখ্যা রেখার সাহায্যে যোগ করি, +9 -17, তাহলে দেখো সংখ্যা রেখাটা অঙ্কন করেছি, তাহলে +9 আমরা ডান দিকে যাব আর -17 বাম দিকে যাব, তাহলে আমরা মাইনাসে উত্তর থাকবে, মাইনাসে উত্তরটা থাকবে দেখে বুঝতে পারছি, তাই বাম দিকটা আমরা নিলাম, ডান দিকটা নিলেও হতো, তাহলে দেখো এখান থেকে আমি 9 ঘর যাব, তাহলে এটা হচ্ছে +9, তারপরে দেখো কত ঘর 17 ঘর আছে, তাহলে এখান থেকে এটা -17, তাহলে দেখো এইখান থেকে এটা আমাদের থাকলো ক ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর থাকলো, তাহলে -8, কত হলো -8 এইদিকে ছিল, এটা বিয়োগ হয়ে গেল, সোজাসুজি বিয়োগ হয়ে গেল, আর যেটা অতিরিক্ত থাকলো সেটা বিয়োগ হয়ে গেল। এইবার দেখো 4-এর দাগে প্রশ্নগুলির উত্তর দাও। এই যে একটি চিত্র, একটি জ্যামিতিক চিত্র, এর পরিসীমা বের করতে হবে, তাহলে দেখো এধারটা বাহুটা 6 সেমি, এটা 4 সেমি, এধারে বাহুটা 5 সেমি, এধারে পরিসীমা সমান, তাহলে পরিসীমা সমান 6 + 4 + 8 + 5 + 8 সেমি, তাহলে যোগটা করলে 6 4 10 10 5 15 আসতে 23 সেমি, পরিসীমা কত হলো 23 সেমি। বুঝতে পারলে তোমরা। এবার দেখো এ বি সরলরেখাংশে কি কি প্রান্তবিন্দু আছে, তাহলে এ বি সরলরেখাংশ মানে নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে, এই একটি, তাহলে এ বি, তাহলে এই একটি প্রান্তবিন্দু, এই একটি প্রান্তবিন্দু, তাহলে এ আর বি, তাহলে সরলরেখাংশের এ বি সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু হলো এ আর বি। সমরেখ বিন্দু চিত্রসহ সংজ্ঞা দাও। একাধিক বিন্দু যদি একই সরল রেখায় অবস্থান করে তবে ওই বিন্দুগুলি সমরেখ বিন্দু। এ দেখো, ধরো এই একটি রেখা, তাহলে এই একটি সরলরেখা,
এই সরলরেখাটি ধরো এটি একটি বিন্দু এ বিন্দু, এটি একটি বিন্দু ধরো এটা বি বিন্দু, এটি একটি বিন্দু ধরো এটা সি বিন্দু, এটি একটি বিন্দু ধরো এটা ডি বিন্দু। তাহলে এ বি সি ডি এগুলো সব সমরেখ বিন্দু, একই সরলরেখায় অবস্থান করে, তাই এরা সব সমরেখ বিন্দু। তারপরে দেখো 6টি সমবিন্দু সরলরেখাংশ আঁকি, তাদের নাম দিই। তাহলে দেখো 6টি ধরো ধরো এই একটি, ধরো এই একটি, দুটি, ধরো এই 3টি, তারপরে ধরো এই 4টি, তারপরে ধরো এই 5টি, তারপরে ধরো এই 6টি। তাহলে 6টি সরলরেখাংশ হয়ে গেল। তাহলে এটার নাম দিলাম ধরো এ বি, এটার নাম দিলাম ধরো পি কিউ, এটার নাম দিলাম ধরো আর এস, এটার নাম দিলাম ধরো সিডি, আর এটার নাম দিলাম ধরো ইএফ। তাহলে বুঝতে পারলে যে 6টি সব সরলরেখাংশ আঁকি এবং তার সমবিন্দু, এই যে সমবিন্দু একটি বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেখো 5 থেকে সমস্যা বুঝে সমাধান করো। তাহলে 4টা আছে, 4 নাম্বার 16 নাম্বার। অনিলবাবু তার মাসিক আয়ের 5-এর 5.1 দেখো, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু তার প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে অঙ্কটা দেখো আমরা ঐকিক নিয়মে করি এসো। তাহলে দেখো 100 টাকার উপরে দিই, তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দেয়, 22 টাকা বাড়ি ভাড়া দেয় যখন মাসিক আয় 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া দেয় যখন মাসিক আয় 100/22 টাকা। আর 1870 টাকা, 1870 টাকা বাড়ি ভাড়া দেয় যখন মাসিক আয়, তাহলে 100 গুণ 1870/22। এবার দেখো তাহলে যদি কেটে দিই, তাহলে 2 যদি কাটে, 2 একে 2 একে, 2 লং 18, 2 3 6, 2 5 10। এবার 11 দিয়ে যদি কাটে, 11 8 88, তাহলে 93 नु 8 গেলে 5, 11 5 55। তাহলে কত হলো না 100 আর 8500 টাকা, 8500 টাকা। তাহলে উত্তরটা আমরা লিখে ফেলি এসো। অতএব অনিলবাবুর মাসিক আয়, অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। তারপরে দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তাহলে দেখো প্রথমে এই অঙ্কটা একদম সহজ অঙ্ক, সহজভাবে করবে। 384কে 48 দিয়ে ভাগ করো। 9 হবে না, 8 8 8 64, হ্যাঁ 8 হয়ে যাবে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 4 32, আর হাতে 6 দিলে 38। এবার 8 পেলাম। তাহলে 8-8-এর যোগফল কি কি হতে পারে না 8 যুক্ত 7 যুক্ত 1 হতে পারে, 6 যুক্ত 2 হতে পারে, আর 5 যুক্ত 3 হতে পারে। তাহলে দেখো আর 4 যুক্ত 4 হতে পারে, সেটা ধরবো না, দুটো সমান হতে পারে না। এটাকে আমরা বাদ দিলাম। কেন এটাকে না, এটা যৌগিক সংখ্যা আছে, আমরা মৌলিক সংখ্যাগুলো নেব। তাহলে দুটো জোড় এই যে দেখো হতে পারে। সংখ্যা দুটি কি কি হতে পারে, তাহলে সংখ্যা দুটি হতে পারে, প্রথমে দেখো তাহলে 48 গুণ 7 সমান 8 7 56, 6 হাতে 5,
7 4 28 5 33 আর একটা কত 48 গুণ 1 এই যে সমান কত 48 একটা এই এই এটা এই জোড়টা একটা হতে পারে আর দেখো এটা তাহলে 48 গুণ 5 5 8 40 0 4 5 4 20 4 24 আর 48 গুণ 3 তাহলে 3 8 24 4 হাতে 2 12 2 14 এই হতে পারে। তাহলে দেখো কি কি হতে পারে সংখ্যা দুটি কি কি হতে পারে অতএব সংখ্যা দুটি হতে পারে সংখ্যা দুটি হতে পারে সংখ্যা দুটি হতে পারে তাহলে কত না 336 আর 48 আর একটি হতে পারে 240 আর 144। তারপরে দেখো এবার একটি অঙ্ক আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখিও তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এই যে তথ্য ফল আপেল খেতে ভালোবাসে 4 জন, পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, কলা খেতে ভালোবাসে 2 জন, শশা খেতে ভালোবাসে 3 জন, আঙ্গুর খেতে ভালোবাসে 5 জন, 6 4 10 2 12 3 15 5 20 জন। তাহলে প্রথমে দেখো একটি অনুভূমিকভাবে একটি উলম্বভাবে রেখা টেনে নেবে। তাহলে দেখো আমি হচ্ছে প্রথমে একটি অনুভূমিকভাবে রেখা টানছি, অনুভূমিকভাবে একটি রেখা টানলাম, তারপরে উলম্বভাবে একটি রেখা টানলাম, এই টানলাম উলম্বভাবে এবং নির্দিষ্ট দাগ অন্তর দাগ দিয়ে দিলাম। এবার দেখো এর নিচে লিখলাম কি এটা ধরো আপেল, এটা আপেল লিখলাম, তারপরে এটা লিখলাম কি এটা পেয়ারা, এটা পেয়ারা, এটা কি লিখলাম না এটা কলা, এটা কি লিখলাম না এটা শসা, এটা কি লিখলাম এটা হচ্ছে আঙ্গুর। এইবার দেখো ধরো এটা 2, এটা 3, এটা 4, এটা 6 আর মাঝখানে এটা আছে 5। তাহলে এবার দেখো আপেল, আপেল কজন না 4 জন, তাহলে 4-এর সোজা আমরা দাগটি মারব। আপেল 4 জন খেতে ভালোবাসে। তাহলে থেকে স্তম্ভটি হয়ে গেল। এবার পেয়ারা, পেয়ারা কতজন না পেয়ারা 6 জন খায়, পেয়ারা 6 জন খায়। তাহলে দেখো 6 তোমরা এইভাবে সোজা স্কেল ফেলে দেবে আর এই নিচ থেকেও সোজাটা দেখে নেবে। তাহলে পেয়ারা 6 জন স্তম্ভচিত্রটি হয়ে গেল। তারপরে কলা, কলা কতজন না 2 জন, তাহলে 2-এর সোজা তোমরা ধরবে, তাহলে কলা 2 জন। এই কলা হয়ে গেল। তারপরে শশা, শশা কজন না 3 জন, তাহলে 3-এর সোজা একেবারে ধরবে, আর শশার সোজা দাগ দিবে, শশার সোজা দাগ দিবে। শশা হয়ে গেল। আঙ্গুর, আঙ্গুর কত 5 জন, আঙ্গুর কত 5 জন, তাহলে 5-এর সোজা দাগটি মারবে এবং আঙ্গুরের সোজা,
তাহলে এই স্তম্ভচিত্রটি অঙ্কন হয়ে গেল। আর এধারটা কি লিখবে না, এধারটা হচ্ছে বন্ধুর সংখ্যা, এধারটা লিখবে এই যে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। আর এধারটা কি লিখবে, ফল, ফলের বিবরণ। এই তাহলে আশা করি বুঝতে পারলে। এবার 5.4 আরেকটি অঙ্ক দেখো। 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে দেখো এটা যদি তোমরা সহজে করতে চাও তাহলে ভাগ প্রক্রিয়ায় গোসাগু করতে পারো। ভাগ প্রক্রিয়ায় করি, দেখো তোমাদের আটকাবে না। তাহলে 595 357 দিয়ে ভাগ করো। তাহলে 357 একে 357, তাহলে 15 থেকে 7 গেলে 8, 8 থেকে 5 গেলে 3, আর 4 থেকে 3 গেলে 5 থেকে 3 গেলে 2, 238। আবার 357কে 238 দিয়ে ভাগ, 1 একে 238। 17 থেকে 8 গেলে 9, 4 থেকে 3 গেলে 1, আর 3 থেকে 2 গেলে 1, 119। এবার 238 দাও। এবার 119 2-এ 2 লং 18, 8 3 238। এবার আবার 1071কে তাহলে 119 দিয়ে ভাগ করো। 119 9-এ চলে যাবে, দেখো 9 9 81 1, হাতে 8, 9 কে 9 8 17 7, হাতে 1 10 চলে গেছে। তাহলে এবার দেখো আমরা কি বলতে পারি না, দেখো কতগুলি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেবে, কতগুলি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে দেখো 119টি, গসাগু কত হবে, অতএব নির্ণেয় গসাগু, গসাগু 119। তাহলে অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারকে সমান ভাগে জিনিসগুলি দেওয়া যাবে, সমান ভাগে জিনিসগুলি দেওয়া যাবে, জিনিসগুলি দেওয়া যাবে। বুঝতে পারলে? এবার বলেছে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে ধুতি পাবে 9টি, অতএব ধুতি পাবে 9টি। এবার 357কে দেখো, তাহলে 357কে যদি 119 দিয়ে ভাগ করি, 3-এ 3 লং 27, 5 3, তাহলে 3টি, তাহলে 300 জামা পাবে 3টি করে। তারপরে কি আছে 595, এটা 5-এ চলে যাবে, দেখো 5 দিয়ে করলে 5-এ চলে যাবে। ও 595টি শাড়ি পাবে, শাড়ি 5টি করে পাবে, 5টি করে পাবে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।